মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, আসপেক্ট মেডিকেল সিরিজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আমরা ধারাবাহিক কিছু ক্লাস নিচ্ছি অনুশীলনীর প্রশ্নগুলা নিয়ে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা জুওলজির 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ রক্ত এবং সঞ্চালন এই চ্যাপ্টার থেকে বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা আমরা ব্যাখ্যাসহ সমাধান করব। তো চলো শুরু করতে পারি। তো দেখো, আমরা ফার্স্টে একটা পরিসংখ্যান দেখব যে এই যে রক্ত এবং সঞ্চালন এই চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো আসলে বিভিন্ন ভর্তি পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, মানে বিভিন্ন পরীক্ষায় সব থেকে বেশিবার যেই টপিকগুলা থেকে প্রশ্ন আসছে সেইগুলা আমরা একটু দেখে নিই। তো ফার্স্ট অফ অল দেখো, আমরা রক্ত নিয়ে মেডিকেল এবং ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রক্ত থেকে কিন্তু আমরা প্রশ্ন আসতে দেখছি। মানে হচ্ছে রক্তের পিএইচ কত, তারপর হচ্ছে রক্তের তাপমাত্রা কত, বা রক্তের কাজ কি, এই জাতীয় যে বিভিন্ন প্রশ্নগুলো আছে এগুলা কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় কিন্তু এসে থাকে। এরপরে দেখো, আমরা যদি চলে আসি পরের যে টপিকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রক্তকণিকাগুলা নিয়ে আলোচনা, অর্থাৎ হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলার যে তুলনামূলক আলোচনা আছে এবং হচ্ছে এগুলার যে কাজ, লোহিত রক্তকণিকার কাজ, শ্বেত রক্তকণিকার কাজ, অনুচক্রিকার কাজ, এগুলা কিন্তু বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপরের টপিকটা হচ্ছে দেখো রক্ততঞ্চন। রক্ততঞ্চনটাও কিন্তু আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, আমরা যদি চলে আসি লসিকা তন্ত্র, হৃৎপিণ্ড, কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র থেকে কিন্তু অনেকবার কোশ্চেন আসছে। এই যে বিভিন্ন বোর্ড পরীক্ষা, তারপর হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা এই টপিকটা থেকেও প্রশ্ন আসতে দেখছি। কার্ডিয়াক চক্র, বিশেষ করে কার্ডিয়াক চক্রের যে ধারাবাহিক ঘটনাগুলো আছে এবং হচ্ছে সময়কাল, এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা চলে আসি রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা। তোমরা নিশ্চয়ই জানো যে ব্যারো রিসেপ্টর হচ্ছে দুই রকম, একটা উচ্চচাপ ব্যারো রিসেপ্টর এবং আরেকটা হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। তো এই যে ব্যারো রিসেপ্টরের অবস্থান কোথায়, তারপরে এরা কিভাবে কাজ করে, এগুলা কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, আমরা সর্বশেষ যেই টপিকটা অনেক গুরুত্ব দিয়ে পড়ব সেটা হচ্ছে হৃদরোগের বিভিন্ন অবস্থা, অর্থাৎ আমাদেরকে অ্যানজাইনা, তারপর হচ্ছে হার্ট ফেইলিওর, হার্ট অ্যাটাক, এগুলা নিয়ে পড়তে হবে। আমরা এবার সরাসরি প্রশ্নে চলে আসি। দেখো, আমাদের 1 নম্বর প্রশ্নটা হচ্ছে হেপারিন থাকে কোন শ্বেতকণিকার কোন অংশে। আচ্ছা, তো দেখো ফার্স্টে আমরা একটু কিছু আলোচনা করি। সেটা হচ্ছে রক্ত মূলত দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত হয়, যার মধ্যে একটাকে আমরা বলি প্লাজমা বা হচ্ছে রক্তরস, প্লাজমা বা হচ্ছে রক্তরস, এবং আরেকটা হচ্ছে রক্তকণিকা। এই দুইটা জিনিসের সমন্বয়ে রক্ত গঠিত হয়, অর্থাৎ রক্তের উপাদান এই দুইটা। এবার এই যে রক্তকণিকা, এটাকে আবার আমরা 3 ভাগে ভাগ করি, যার মধ্যে একটাকে আমরা বলি রেড ব্লাড কর্পাসল বা হচ্ছে আরবিসি, লোহিত রক্তকণিকা, আর একটা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল বা হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, এবং আরেকটা হচ্ছে থ্রম্বোসাইট বা হচ্ছে অনুচক্রিকা। আচ্ছা, এইবার যেটা দাঁড়াচ্ছে দেখো, এই যে ডাব্লিউবিসি যেটা মানে শ্বেত রক্তকণিকা, এটাকে আবার আমরা 2 ভাগে ভাগ করি, যার মধ্যে একটা ভাগ পড়ে হচ্ছে গ্রানুলোসাইট এবং আরেকটা ভাগ পড়ে হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, অর্থাৎ দানাদার এবং হচ্ছে অদানাদার। দানাদার এবং হচ্ছে অদানাদার, এই যে আরেকটা ভাগ। তোমরা নিশ্চয়ই জানো যে গ্রেইন শব্দের অর্থ হচ্ছে দানা, আর গ্রেনিউল মানে হচ্ছে দানাদার, আর সাইট মানে হচ্ছে কোষ। অর্থাৎ শ্বেত রক্তকণিকাকে আবার আমরা 2 ভাগে ভাগ করি, যার মধ্যে একটা ভাগ হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা এবং আরেকটা হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা। এখন দেখো, এই দানাদার এবং অদানাদার এদের মধ্যেই কিন্তু আমাদের মোনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এই যে 5টা ভাগ এগুলো আছে।
তো আমাদের প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছে, হেপারিন শ্বেত রক্তকণিকার কোন অংশে থাকবে, অর্থাৎ এটা কি ইউসিনোফিলের অংশ, নাকি বেসোফিলের, নাকি নিউট্রোফিলের, নাকি মোনোসাইটের, নাকি লিম্ফোসাইটের। তো দেখো, তোমরা নিশ্চয়ই মনে রাখবা যে বেসোফিল যেটা, অর্থাৎ বেসোফিল শ্বেত রক্তকণিকা যেটা, সেটা দুইটা জিনিস নিঃসরণ করে, একটা হচ্ছে হিস্টামিন এবং আরেকটা হচ্ছে হেপারিন। এই দুইটা উপাদানের কথা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, হিস্টামিন এবং হচ্ছে হেপারিন, হিস্টামিন এবং হচ্ছে হেপারিন। তাহলে আমাদেরকে বলা হয়েছে হেপারিন থাকবে শ্বেত রক্তকণিকার কোন অংশে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বেসোফিল। আমরা দেখো আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা কিন্তু পেয়ে গেছি। তো দেখো, আমি তোমাদেরকে একটু মূল বইটা দেখাবো। তো মূল বইটা যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবা যে বিভিন্ন রক্তকণিকার কাজ আমাদের বইতে কিন্তু অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো এই যে যত ধরনের রক্তকণিকা আছে তাদের প্রত্যেকের কাজ আমাদেরকে ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। আমাদের ভর্তি পরীক্ষায় বা হচ্ছে বোর্ড পরীক্ষায় যে কোনো রক্তকণিকার কাজ আসতে পারে। তো দেখো, আচ্ছা এই যে দেখো, তাহলে এই যে বেসোফিল যে শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে হেপারিন নিঃসৃত করে এবং হচ্ছে হিস্টামিন নিঃসৃত করে। তাহলে হেপারিন এবং হচ্ছে হিস্টামিন, আমাদের এই দুইটা উপাদানের কথাই মনে রাখতে হবে, হেপারিন এবং কি হিস্টামিন। আচ্ছা, আমরা আবার আমাদের কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন, নিচের কোনটির প্রাচীর সবচেয়ে পুরু? আচ্ছা খেয়াল করো, আমরা জানি যে আমাদের যে হৃৎপিণ্ড, বিশেষ করে ম্যামালিয়া বা হচ্ছে স্তন্যপায়ীদের হৃৎপিণ্ড, এটা হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো আমরা মানুষ, আমাদেরও হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, যার মধ্যে 2টা হচ্ছে অ্যাট্রিয়াম এবং 2টা হচ্ছে ভেন্ট্রিকল। এবং তোমরা নিশ্চয়ই রক্ত সংবহনের যে গতিপথ আছে এটা খুব ভালো করেই পড়ছো, যে আমরা জানি যে 4 উপায়ে আমাদের মানব দেহে রক্ত সংবহিত হয়, যার মধ্যে একটাকে আমরা বলে থাকি সিস্টেমিক সংবহন, আরেকটা হচ্ছে পালমোনারি সংবহন, তারপর আরেকটা হচ্ছে পোর্টাল সংবহন এবং বিশেষ করে হেপাটিক পোর্টাল সংবহন, এবং 4 নম্বর যেটা, এটা হচ্ছে করোনারি সংবহন। তো তোমরা যখন সিস্টেমিক সংবহনটা পড়ছিলা তখন নিশ্চয়ই মনে আছে যে আমাদের সমগ্র দেহে রক্ত প্রেরিত হয় লেফট ভেন্ট্রিকল থেকে, বাম ভেন্ট্রিকল থেকে। এই কারণে দেখো, যেহেতু বাম ভেন্ট্রিকল থেকে সমগ্র দেহে রক্ত প্রেরিত হয়, এই কারণেই কিন্তু বাম ভেন্ট্রিকলের প্রাচীরটা সব থেকে পুরু হবে। যেহেতু বাম ভেন্ট্রিকল থেকে সমগ্র দেহে রক্ত প্রেরিত হয়, এই কারণে বাম ভেন্ট্রিকলের প্রাচীরটা সবচেয়ে পুরু হবে। তাহলে আমাদের অপশনে হয় বাম ভেন্ট্রিকল থাকবে, অথবা ইংরেজিতে আসলে লেফট ভেন্ট্রিকল থাকবে, অথবা ভেন্ট্রিকলের বাংলা করা হয়েছে নিলয়, এটাও আসতে পারে। তোমরা মনে রাখবা যে আমরা অ্যাট্রিয়ামকে সাধারণত অলিন্দ বলে থাকি এবং ভেন্ট্রিকলকে হচ্ছে নিলয় বলে থাকি। তো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাম নিলয়, লেফট ভেন্ট্রিকল বা হচ্ছে বাম নিলয়। পরের প্রশ্নে চলে যায়, আনুবীক্ষণিক সৈনিক বলা হয় কোনটিকে? তাহলে দেখো, এটাও কিন্তু শ্বেত রক্তকণিকার কাছ থেকে আসছে। তাহলে আমরা আনুবীক্ষণিক সৈনিক বলবো হচ্ছে লিম্ফোসাইটকে। লিম্ফোসাইট হচ্ছে আনুবীক্ষণিক সৈনিক, কারণ এরা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। যারা অ্যান্টিবডি তৈরি করে তাদেরকে আমরা হচ্ছে আনুবীক্ষণিক সৈনিক বলে থাকি। এই কারণে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লিম্ফোসাইট। এবং এখানে আরও কিছু কথাবার্তা আমি বলে রাখি, সেটা হচ্ছে দেখো যে মোনোসাইট এবং নিউট্রোফিল, মোনোসাইট এবং নিউট্রোফিল এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে থাকে। তাহলে মোনোসাইট এবং নিউট্রোফিলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি।
হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কোনটিকে? তাহলে দেখো আমরা পেসমেকার বলবো হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোডকে, অর্থাৎ SAN, এটাকে বলা হয় পেসমেকার। এটা কোথায় থাকে? এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে, অর্থাৎ ডান অ্যাট্রিয়ামে থাকে। তাহলে সাইনো অ্যাট্রিয়াল নোড এটা হচ্ছে আমাদের পেসমেকার। আচ্ছা, এখানে দেখো আরো কয়েকটা কথাবার্তা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ডের জাংশনাল টিস্যুগুলো আছে বা সংযোগী টিস্যুগুলো আছে সেগুলা কি কি? একটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড, তারপর হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ হিজ এবং হচ্ছে পার্কিনজি ফাইবার। এগুলা কিন্তু আমাদেরকে এরকম ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ হিজ এবং হচ্ছে পার্কিনজি ফাইবার। তো এদের মধ্যে আমরা সাইনোঅ্যাট্রিয়াল নোডকে বলে থাকি হচ্ছে পেসমেকার। নেক্সট কোশ্চেনে চলে আসি। কার্ডিয়াক চক্রের কোন দশার সময়কাল 0.1 সেকেন্ড? দেখো আমি যখন তোমাদেরকে পরিসংখ্যানটা দেখাচ্ছিলাম বা চ্যাপ্টার ম্যাপটা দেখাচ্ছিলাম তখন আমি এটা বলছিলাম যে কার্ডিয়াক চক্রের সময়কালগুলা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বারবার এই টাইমগুলা থেকে প্রশ্ন আসতে দেখি, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে এখানে যে 4টা সময় আছে এটা মনে রাখা কিন্তু একটু কষ্টকর বা কনফিউজ হয়ে যাওয়ার অনেক বেশি সুযোগ থাকে। তো কনফিউশন যেন না হয় সেজন্য দেখো আমি তোমাদেরকে একটা চমৎকার ট্রিক শিখাই দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে তোমরা একটা ছন্দ মনে রাখবা, আমাদের দেশ 71-এ স্বাধীন হয়েছে। এটা নিশ্চয়ই মুখস্থ করার কিছু নাই। তাহলে আমাদের দেশ 71-এ স্বাধীন হয়েছে, এই কথার মানে কি? এটা থেকে দেখো এটা হচ্ছে অ্যাট্রিয়াম আর এখান থেকে হচ্ছে ডায়াস্টল। দেখো আমি যদি দেশকে ইংরেজিতে লিখি DSH, তাহলে ওখান থেকে ডি থেকে হচ্ছে ডায়াস্টল। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় লাগবে 0.7 সেকেন্ড, এই যে 7.7। তাহলে এই যে সিস্টোলে কত সময় লাগবে? সিস্টোলে অবশ্যই সময় লাগবে 0.1 সেকেন্ড। তাহলে দেখো আর কিন্তু কনফিউশন তৈরি হবে না। অ্যাট্রিয়ামের ডায়াস্টোলে 0.7, তাহলে সিস্টোলে অবশ্যই 0.1, কারণ আমরা জানি কার্ডিয়াক চক্রের সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড। তোমরা নিশ্চয়ই জানো যে হৃৎপিণ্ডের সংকোচন এটাকে বলা হয়ে থাকে হচ্ছে সিস্টল, আর হৃৎপিণ্ডের প্রসারণ এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ডায়াস্টল। তাহলে এই সিস্টল এবং ডায়াস্টলের সময়কাল যদি আমরা যোগ করি এটা অবশ্যই 0.8 সেকেন্ড হবে। এই কারণেই দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টলের টাইম লাগবে হচ্ছে 0.7 সেকেন্ড আর অ্যাট্রিয়ামের সিস্টলের সময় লাগবে 0.1 সেকেন্ড। আচ্ছা, তাহলে বাকি থাকলো ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল। তো বিষয়টা হচ্ছে 7 আর 1 যোগ করলে 8 হয়, তেমনিভাবে 5 আর 3 যোগ করলে 8 হয়। তাহলে যেটা দাঁড়াচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল সেটাতে সময় লাগবে 0.5 সেকেন্ড আর ভেন্ট্রিকলের সিস্টল এটাতে সময় লাগবে 0.3 সেকেন্ড। ভেন্ট্রিকলের ডায়াস্টলে সময় লাগবে 0.5 সেকেন্ড এবং ভেন্ট্রিকলের সিস্টলে সময় লাগবে 0.3 সেকেন্ড। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি যে দেখো 0.1 সেকেন্ড কিসে সময় লাগে? এটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টলে, অর্থাৎ অলিন্দের সিস্টলে সময় লাগে হচ্ছে 0.1 সেকেন্ড। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি। এখানে বলা হচ্ছে নিচের কোন ক্রমটি সঠিক? দেখো আমি একটু আগেই কিন্তু এটা বলছি যে হৃৎপিণ্ডের জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু এগুলা কি কি আছে? একটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ হিজ এবং হচ্ছে পার্কিনজি ফাইবার। তাহলে আমরা একটু দেখব, শুরুতে থাকবে সাইনোঅ্যাট্রিয়াল নোড, তারপরে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, পার্কিনজি তন্তু, এটা ভুল। সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ হিজ, পার্কিনজি ফাইবার। আমরা কিন্তু কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি। আমাদের অপশন সি এবং ডি না দেখলেও চলবে। আচ্ছা, তো দেখো এই ক্রমটা এটা তো আমার মনে আছে। তো তোমাদের যাদের এটা এরকম সিরিয়ালি মনে রাখতে কষ্ট হয় তাদের জন্য একটা ছন্দ, সেটা হচ্ছে সোনিয়া আন্টি ব্যান্ড পরেছে, চুলে ব্যান্ড পরেছে। তাহলে দেখো সোনিয়া থেকে সাইনোঅ্যাট্রিয়াল নোড, আন্টি থেকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, ব্যান্ড থেকে বান্ডেল অফ হিজ, আর পড়েছে পার্কিনজি ফাইবার।
ওকে, তাহলে দেখো আমরা কিন্তু সিরিয়ালি কিন্তু এই ব্যাপারটা মনে রাখতে পারতেছি জাস্ট একটা নেমোনিক দিয়ে। সোনিয়া আন্টি ব্যান্ড পড়েছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? তাহলে করোনারি ধমনী রক্ত সংবহন করে হচ্ছে হার্টে, অর্থাৎ হৃৎপিণ্ডে। তোমাদের একটু আগেই আমি বলছি যে চার উপায়ে আমাদের মানবদেহে রক্ত সংবহন ঘটে, যার মধ্যে একটা হচ্ছে সিস্টেমিক, আর একটা হচ্ছে পালমোনারি, তারপর আরেকটা বললাম হচ্ছে হেপাটিক পোর্টাল, এবং 4 নম্বর যেটা সেটা হচ্ছে করোনারি সংবহন। তো তাহলে হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে হৃৎপিণ্ডের পেশিগুলাতে রক্ত সংবহিত হয় যেই সংবহনের মাধ্যমে, সেটাই হচ্ছে করোনারি সংবহন। তাহলে করোনারি সংবহন এটার মাধ্যমে রক্ত কোথায় সংবহিত হবে? এটা হচ্ছে হৃৎপিণ্ডে। তাহলে করোনারি ধমনী রক্ত সংবহন করবে হচ্ছে হৃৎপিণ্ডে। আচ্ছা, তো দেখো এখন এই করোনারি ধমনী এটার খুব কাছাকাছি উচ্চারণের একটা শব্দ হচ্ছে ক্যারোটিড ধমনী, ক্যারোটিড। তো তোমাদের এটা মনে রাখতে হবে, ক্যারোটিড ধমনী এটা কিন্তু রক্ত সরবরাহ করে মস্তিষ্কে। ক্যারোটিড ধমনী রক্ত সরবরাহ করে কোথায়? মস্তিষ্কে। আর করোনারি ধমনী হচ্ছে হৃৎপিণ্ডে। আমরা পরের কোশ্চেনে চলে আসতে পারি। রক্তের গতিপথের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো এই যে এখানে 4টা অর্ডার দেওয়া আছে, তো তুমি যদি এগুলা ভালোভাবে না বুঝো তুমি কিন্তু এগুলা অ্যান্সার দিতে পারবা না ঠিক করে। তো তাহলে তোমাকে এগুলা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে যে রক্ত কিভাবে সংবহিত হয়, মানে কোথার থেকে রক্ত কোথায় যায়। তো দেখো আমরা ফার্স্টে একটু অপশনগুলো একটু পড়ার চেষ্টা করি, এরপরে আস্তে আস্তে আমরা অ্যান্সারটা বের করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল দেখো এখানে বলা হচ্ছে ডান অলিন্দ থেকে রক্ত যায় ডান নিলয়ে। ডান অলিন্দ থেকে রক্ত কোথায় যায়? ডান নিলয়ে। আচ্ছা, ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়? ফুসফুসে। ফুসফুস থেকে কোথায় যায়? বাম অলিন্দে। দেখো তো আমরা ফার্স্টে যে কাজটা করব, একটা ছবি দেখে আসব, একটা ছবি দেখব, তাইলে আমাদের কাছে ব্যাপারগুলা অনেক সহজ মনে হবে। খেয়াল করো, আমরা সিস্টেমিক এবং পালমোনারি এই দুইটা সংবহন একসাথে শিখে নেব। আচ্ছা, এই ছবিটার দিকে একটু তাকাও, আমি এটাকে আরেকটু বড় করি। আচ্ছা, এই ছবিটার দিকে তাকাও, তাহলে তোমাদের পুরা ব্যাপারটা বুঝতে সহজ হবে। আচ্ছা খেয়াল করো, আমি ফার্স্টেই বলছি যে রক্ত বের হবে কোথার থেকে? বাম ভেন্ট্রিকল থেকে। এইটা হচ্ছে বাম ভেন্ট্রিকল, তাহলে এটা হচ্ছে 1 নম্বর জায়গা। এই যে বাম ভেন্ট্রিকল, এটা হচ্ছে 1 নম্বর জায়গা। তো এইখান থেকে যেই ব্লাডটা বের হয় এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। কেমন রক্ত? অক্সিজেন সমৃদ্ধ রক্ত বা হচ্ছে বিশুদ্ধ রক্ত। আচ্ছা, এখন এই ব্লাডটা দেখো বাম ভেন্ট্রিকল থেকে কে নিচ্ছে? অ্যাওয়ার্টা। আর্টারি শব্দের অর্থ হচ্ছে ধমনী, আর অ্যাওয়ার্টা মানে হচ্ছে মহাধমনী। তাহলে বাম ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা বের হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, সেটা অ্যাওয়ার্টার মাধ্যমে সমগ্র দেহে চলে আসতেছে, অ্যাওয়ার্টার মাধ্যমে বা মহাধমনীর মাধ্যমে সমগ্র দেহে চলে আসতেছে।
সমগ্র দেহে আসার পরে এটা কি হয়ে যাচ্ছে, এটা ডিঅক্সিজেনেটেড হয়ে যাচ্ছে বা কার্বন ডাই অক্সাইড রিচ হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ হয়ে যাচ্ছে। এখন এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এটাকে এখন আবার অক্সিজেনেটেড করতে হবে। তাহলে আবার যদি অক্সিজেনেটেড করতে চায় এটাকে কোথায় নিতে হবে, এটাকে ফুসফুসে নিতে হবে, লাংসে নিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা সরাসরি কিন্তু ফুসফুসে দূষিত রক্ত নিতে পারবো না, ওই রক্তটাকে আবার আগে হার্টে আনতে হবে, দেন হার্টের থেকে ফুসফুসে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এমন যে হার্টের থেকে বিশুদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে গেল, যাওয়ার পরে সেটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ হলো এবং এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে আবার আমাকে হার্টে আনতে হবে, হার্টে এনে দেন হার্টের থেকে ফুসফুসে পাঠাতে হবে। তাহলে দেখো যে বডির থেকে এই যে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডটা এটা এখন কোথায় চলে আসবে, এটা এখন ডান অ্যাট্রিয়ামে চলে আসবে, ডান অ্যাট্রিয়ামে। এখন যে নিয়ে আসবে তাকে আমরা বলতেছি হচ্ছে ভেনা কাভা। ভেইন মানে হচ্ছে শিরা আর ভেনা কাভা মানে হচ্ছে মহাশিরা। তাইলে ভেনা কাভার মাধ্যমে এখন কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডটা কোথায় আছে, ডান অ্যাট্রিয়ামে আছে। ডান অ্যাট্রিয়াম থেকে এটা আবার কোথায় আসবে, ডান ভেন্ট্রিকলে। এর মাধ্যমে আমার সিস্টেমিক সংবহনটা শেষ হয়ে গেল। সিস্টেমিক সংবহন শুরু হয়েছিল বাম ভেন্ট্রিকল দিয়ে এবং এটা শেষ হলো ডান ভেন্ট্রিকলে এসে। আচ্ছা, এবার কি শুরু হবে, এবার হচ্ছে পালমোনারি সংবহন বা হচ্ছে ফুসফুসীয় সংবহন, মানে যেই সংবহনের মধ্যে ফুসফুস ইনক্লুডেড। তাহলে এখন কথা হচ্ছে দেখো এই যে ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড এটা এখন পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যাবে। একটা বিষয় খেয়াল মনে রাখবা সব সময় যে হার্টের থেকে যেই রক্তবাহিকা বের হবে সেটা যেখানেই যাক, হার্টের থেকে যেই রক্তবাহিকা বের হবে সেটা হচ্ছে ধমনী, আর হার্টে যে রক্তবাহিকা ফিরে আসবে সেটা হচ্ছে শিরা। হার্টের থেকে বের হলে ধমনী আর হার্টে ফিরে আসলে হচ্ছে শিরা। তাহলে এইখান থেকে যেই ধমনীটা বের হচ্ছে তার গন্তব্যস্থল যেহেতু ফুসফুস, এই কারণে আমরা ওই ধমনীর নাম দিছি পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডটা এখন ফুসফুসে চলে যাবে, ফুসফুসে যাওয়ার পরে এটা আবার অক্সিজেনেটেড হয়ে যাবে, অক্সিজেন রিচ হয়ে যাবে, অক্সিজেন সমৃদ্ধ হয়ে যাবে। এটা যখন অক্সিজেন সমৃদ্ধ হয়ে যাবে তখন এটা দেখো পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে চলে আসবে। যেহেতু এই রক্তবাহিকাটা ফুসফুস থেকে আসতেছে এবং এটা যেহেতু হার্টের দিকে আসতেছে এই কারণে এটাকে আমরা শিরা বলতেছি, পালমোনারি শিরা। তাহলে পালমোনারি শিরার মাধ্যমে যেটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড বাম অ্যাট্রিয়ামে চলে আসতেছে এবং বাম অ্যাট্রিয়াম থেকে এটা আবার বাম ভেন্ট্রিকলে আসতেছে এবং বাম ভেন্ট্রিকল থেকে আবার পুনরায় সমগ্র দেহে চলে যাচ্ছে। তাহলে এই যে এই চক্রটা অনবরত চলতে থাকবে, মানে আমৃত্যু এটা চলতে থাকবে, এই সিস্টেমিক এবং হচ্ছে পালমোনারি সংবহন। তাহলে এখন দেখো এই জিনিসটা যদি তুমি বোঝো তাইলে তুমি কিন্তু আমাদের একটু আগের যে প্রশ্নটা ছিল সেটার সঠিক উত্তর তুমি সহজে ধরে ফেলতে পারবা। দেখো কিভাবে, ডান অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ থেকে রক্ত কোথায় আসে, ডান ভেন্ট্রিকলে। ডান ভেন্ট্রিকল থেকে এটা কোথায় যায়, ফুসফুসে যায়, তবে অবশ্যই পালমোনারি ধমনির মাধ্যমে। ফুসফুস থেকে এটা কোথায় আসে, বাম অ্যাট্রিয়ামে আসে। বাম অ্যাট্রিয়াম থেকে কোথায় আসে, বাম ভেন্ট্রিকলে আসে। তাহলে দেখো আমরা যদি আবার আমাদের ওই কোশ্চেনে চলে আসি, ডান অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়াম থেকে কই আসলো, ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে, ফুসফুসে, ফুসফুস থেকে কোথায় যাবে, লেফট অ্যাট্রিয়ামে, দেন লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে। তাহলে আমাদের কিন্তু এই অপশনটা সঠিক আছে, অর্থাৎ এই অপশনটা কিন্তু সঠিক উত্তর। এখন আমরা বাকিগুলা চেক করব যে কি ভুল ছিল এখানে। খেয়াল করো, বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে আসবে, কথা ঠিক আছে, কিন্তু বাম ভেন্ট্রিকল থেকে তো এটা ফুসফুসে যাবে না, এটা যাবে সমগ্র দেহে। ঠিক আছে, এখানেই ভুল ছিল। তারপরে আসি, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে কখনোই সারা দেহে যায় না, রাইট ভেন্ট্রিকল থেকে এটা হচ্ছে ফুসফুসে যায় পালমোনারি ধমনির মাধ্যমে। তারপরেও আসো লেফট ভেন্ট্রিকল থেকে ফুসফুস, এটা তো একেবারেই অসম্ভব। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত দেহ পর্যন্ত পৌঁছায় কোন পথে?
দেখো তুমি ফার্স্টে মনে মনে একটু চিন্তা করো তো যে ফুসফুস, এটা ফুসফুসে কেমন রক্ত আছে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এটা পালমোনারি শিরার মাধ্যমে, যেহেতু হার্টের দিকে আসবে এই কারণে এটা শিরা, পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে রক্তটা আসবে কোথায়? ফুসফুস থেকে রক্ত আসবে হচ্ছে বাম অ্যাট্রিয়ামে, বাম অ্যাট্রিয়াম থেকে দেন বাম ভেন্ট্রিকল, আর বাম ভেন্ট্রিকল থেকে পুরা শরীর। তাহলে দেখো পালমোনারি শিরা, এটার মাধ্যমে বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল, এবং দেন অ্যাওর্টার মাধ্যমে অল বডি। তাহলে অপশন এ এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো ফুসফুস থেকে হার্টের দিকে আসবে, এটা কোনোভাবেই পালমোনারি ধমনী হতে পারে না, অ্যান্সার রং। তারপরে এটাও দেখো স্টার্টিং পালমোনারি ধমনী, রং। এটারও স্টার্টিং পালমোনারি ধমনী, এটাও রং। অনেক সময় দেখো আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ট্রিক শেয়ার করি। এটা হচ্ছে এরকম যে দেখো তুমি ধরো একটা প্রশ্নের সঠিক উত্তর কোনটা, যে 4টা অপশন আছে এর মধ্যে সঠিক অপশন কোনটা এটা তুমি ধরতে পারতেছো না, কিন্তু বাকি 3টা যে ভুল এটা তুমি ধরে ফেলছো, কিন্তু চতুর্থ নাম্বার যেটা এটা রাইট কি রং এটা তুমি শিওর না। কিন্তু দেখো 3টা যদি ভুল হয়, বাকিটা সঠিক কি ভুল এটা না জেনেও তুমি ওটাই অ্যান্সার করে দিবা, দেখবা যে ওটাই সঠিক হয়ে গেছে, কারণ আমার অপশনই হচ্ছে 4টা, যার মধ্যে 3টা হচ্ছে ভুল। তো আরেকটা যেহেতু বাকি থাকতেছে এবং তুমি শিওর না যে ওটা ভুল কি সঠিক, যেহেতু 3টা ভুল তাহলে একটা না একটা তো অ্যান্সার হতেই হবে, ওটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা চলে আসতে পারি নেক্সট কোশ্চেনে। বাম ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে সমগ্র দেহ, আচ্ছা সমগ্র দেহ থেকে ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়াম। তো বুঝে ফেলছি এটা হচ্ছে সিস্টেমিক সংবহন। এটা কি সংবহন? সিস্টেমিক। এখন প্রশ্ন হতে পারে এটাকে পালমোনারি কেন বলবো না, কারণ এটার মধ্যে ফুসফুস ইনক্লুডেড নাই। ফুসফুস ইনক্লুডেড থাকলে সেটা পালমোনারি সংবহনের মধ্যে পড়তো। আচ্ছা, আবার করোনারি সংবহনও বলবো না, কারণ হচ্ছে এখানে হৃদপেশিতে রক্ত সরবরাহ করা, এটা বোঝাচ্ছে না। তো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সিস্টেমিক সংবহন। পরের কোশ্চেনে চলে আসব, বাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায়? দেখো আবার আমরা একটু ছবি দেখে আসি, খেয়াল করো। এটা হচ্ছে আমাদের বাম অ্যাট্রিয়াম, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত কই আসতেছে? বাম ভেন্ট্রিকলে আসতেছে। কিন্তু তোমাকে একটা মনে রাখতে হবে যে এই যে রক্ত প্রবাহ এটা হচ্ছে ইউনিডিরেকশনাল, মানে এটা হচ্ছে একমুখী, বা বলা যেতে পারে ইররিভার্সিবল, নট রিভার্সিবল। এটা উভমুখী না, কারণ রক্তটা বাম অ্যাট্রিয়াম থেকে যখনই বাম ভেন্ট্রিকলে চলে আসবে তখনই এই যে এই দুইটার সংযোগ স্থল, এখানে কিন্তু একটা দরজা আছে বা একটা কপাটিকা আছে, ঠিক আছে? তো এই দরজাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই দরজাটা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আর ব্যাকফ্লোর কোনো সুযোগ নাই, রক্ত বাম ভেন্ট্রিকল থেকে আর কোনোভাবেই বাম অ্যাট্রিয়ামে যেতে পারবে না। এই কারণেই দেখো এই কপাটিকাগুলা এখানে অবস্থান করে। তাহলে এই যে বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকল এদের সংযোগ স্থলে যে কপাটিকা থাকে সেটাকে আমরা বলে থাকি বাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা, বা এটার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা, বাইকাসপিড অথবা হচ্ছে মাইট্রাল কপাটিকা। আবার দেখো এই যে বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টা এদের সংযোগ স্থলেও একটা কপাটিকা থাকবে, যেটাকে আমরা নাম দিব অ্যাওর্টিক কপাটিকা, এবং এটা হচ্ছে সেমিলোনার, অর্ধচন্দ্রাকৃতির। আচ্ছা, আবার হচ্ছে দেখো ইনফেরিয়র ভেনা কাভা এবং হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এদের সংযোগ স্থলে যে কপাটিকা থাকবে সেটাকে আমরা বলে থাকি ইউস্টেশিয়ান কপাটিকা। রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল এদের সংযোগ স্থলে যে কপাটিকা থাকে সেটাকে আমরা বলে থাকি ট্রাইকাসপিড কপাটিকা বা হচ্ছে ত্রিপত্রী কপাটিকা। তারপরে আসে হচ্ছে রাইট ভেন্ট্রিকল অ্যান্ড পালমোনারি আর্টারি এদের সংযোগ স্থলে যেই কপাটিকা থাকে সেটা হচ্ছে পালমোনারি কপাটিকা। আচ্ছা, আর পালমোনারি শিরা এবং বাম অ্যাট্রিয়াম এইখানে কোনো কপাটিকা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু আমাদের সঠিক উত্তর যেটা এটা কিন্তু পেয়ে গেছি। তাহলে বাইকাসপিড বা হচ্ছে মাইট্রাল, বাইকাসপিডের অপর নাম কি? মাইট্রাল।
তো মাইট্রাল কপাটিকা বা বাইকাস্পিড কপাটিকা এটা কোথায় থাকবে? বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে। নেক্সট কোশ্চেনে চলে যায়। নিম্ন মহাশিরা, অর্থাৎ এখানে দেখো এই জিনিসটা বুঝতে হবে তোমাকে, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা, আমরা জানি ভেইন মানে শিরা, ভেনা কাভা মানে মহাশিরা, আর ইনফেরিয়র মানে হচ্ছে নিচে, আর সুপিরিয়র মানে উপরে। এটা সবসময় মনে রাখবা, ইনফেরিয়র মানে নিচে আর সুপিরিয়র মানে হচ্ছে উপরে। তাহলে নিম্ন মহাশিরা এবং হচ্ছে ডান অ্যাট্রিয়াম, এদের সংযোগস্থলে কোনটা থাকবে? তাহলে দেখো ইনফেরিয়র ভেনা কাভা লিখতে রস্যই লাগে, আবার ইউএস্টিশিয়ান এটা লিখতেও কিন্তু রস্যই লাগে, ইউএস্টিশিয়ান কপাটিকা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইউএস্টিশিয়ান। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। কোনটি হৃৎপিণ্ডের অংশ? অপশনগুলো পড়তে হবে। একটা হচ্ছে ক্যানালিকুলি, ইন্টারক্যালেটেড ডিস্ক। এই যে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। তোমরা নিশ্চয়ই জানো যে ইন্টারক্যালেটেড ডিস্ক এটা থাকে হচ্ছে কার্ডিয়াক মাসেলে, মানে হৃৎপেশিতে, হৃৎপিণ্ডের পেশিতে। তাহলে হৃৎপিণ্ডের পেশিতে যেহেতু থাকে, তাহলে এটা অবশ্যই হচ্ছে কি তোমার হৃৎপিণ্ডের একটা অংশ। আর এই যে ক্যানালিকুলি, ভকম্যানস নালী, আমরা হ্যাবার্সিয়ান তন্ত্র, এই কথাবার্তাগুলো আমরা যখন চলন এবং অঙ্গচালনা চ্যাপ্টারটা পড়ব, অর্থাৎ অস্থির মধ্যে, ওখানে আবার দেখবা যে অস্থির দুইটা ভাগ আছে, একটাকে আমরা বলে থাকি হচ্ছে নিরেট অস্থি আর একটাকে বলে থাকি স্পঞ্জি অস্থি। তো এই যে দুইটা ভাগ নিয়ে যখন আমরা পড়ব, তখন আমরা এই টার্মগুলো পাবো। তাহলে ক্যানালিকুলি এটা হচ্ছে আমাদের যে স্কেলিটাল সিস্টেম, মানে কঙ্কাল তন্ত্র, এটার সঙ্গে যায়, এই কারণে এটা কোনোভাবেই হৃৎপিণ্ডের পার্ট হতে পারে না। এরপরের কোশ্চেনে যদি আমরা চলে আসি, নিচের কোন কোন অঙ্গে এরিথ্রোসাইট ধ্বংস হয়, লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? তাহলে দেখো এটা অবশ্যই মনে রাখবা, যকৃত এবং প্লীহা, অর্থাৎ লিভার এবং হচ্ছে স্প্লেন, ঠিক আছে? এই দুইটা জায়গায় আমাদের লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, অর্থাৎ যকৃত এবং প্লীহা। দেখো আমি একটা কথা বলে থাকি সাধারণত, যে একটা জিনিসের স্টার্টিং যেখান থেকে হয় তার এন্ডিংও সাধারণত সেখানেই হয়। যেমন হচ্ছে ধরো যে আমরা বলি যে আমরা হচ্ছে মাটির তৈরি, তাই না? আবার আমরা যখন মারা যাব বা আমাদের যখন কবর দেওয়া হবে, আবার আমরা মাটিতেই ফিরে যাব। অর্থাৎ আমাদের শুরুটা যেখান থেকে হচ্ছে, আবার সমাপ্তিটাও সেখানে হচ্ছে। তো তোমরা যখন হচ্ছে এই লোহিত রক্তকণিকার উৎপত্তিটা পড়ছো, তখন নিশ্চয়ই জানো যে আমরা যখন অপরিণত অবস্থায় ছিলাম, পরিণত অবস্থায় এটা লাল অস্থি মজ্জা থেকে তৈরি হয়, কিন্তু অপরিণত অবস্থায় এগুলা কিন্তু এই যে যকৃত, প্লীহা, এই সমস্ত জায়গাগুলোতে থেকেই কিন্তু তৈরি হয়। আবার দেখো এদের কিন্তু ধ্বংসও হচ্ছে এই জায়গাগুলোতে, যকৃত এবং হচ্ছে প্লীহায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যকৃত এবং হচ্ছে প্লীহা। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। হৃৎপিণ্ডের কোন প্রাচীর সংকোচন প্রসারণের সক্রিয় ভূমিকা রাখে? তো হৃৎপিণ্ডের দেখো তিনটা প্রাচীর আছে, আমরা এটা জানি। ফার্স্ট অফ অল হচ্ছে এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম যেটা হচ্ছে সব থেকে বাইরের দিকে থাকে, এপিকার্ডিয়াম। আর মধ্যবর্তী যেটা, এটা হচ্ছে মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। এবং এটাকে মায়ো কেন বলা হচ্ছে? কারণ এটা মাসেল দ্বারা নির্মিত, মাসেল দ্বারা নির্মিত হয় বা পেশি দ্বারা নির্মিত হয়, এটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। এবং একদম ভেতরে যেটা, সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, এন্ডো মানে ভেতরে, এন্ডোকার্ডিয়াম। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে দেখো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সব, যেহেতু এটা মাসেল দিয়ে নির্মিত, এই কারণে মায়োকার্ডিয়ামটাই কিন্তু সব থেকে বেশি ভূমিকা রাখবে। আর এই যে এখানে পেরিকার্ডিয়ামের কথা বলা হচ্ছে, পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণী, হৃৎপিণ্ডের আবরণীকে আমরা বলে থাকি পেরিকার্ডিয়াম। তো পেরিকার্ডিয়াম কোনোভাবেই এই প্রশ্নের সঠিক উত্তর না। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্তকণিকার নাম কি? তাহলে দেখো অক্সিজেন পরিবহনে সহায়তা করবে যে, সে হচ্ছে লোহিত রক্তকণিকা, আরবিসি। কারণ হচ্ছে লোহিত রক্তকণিকায় কি থাকে? হিমোগ্লোবিন থাকে।
আমরা যখন অক্সিজেন গ্রহণ করি তখন যেটা হয়, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে এটার একটা বিক্রিয়া হয়, বিক্রিয়ার ফলে অক্সি হিমোগ্লোবিন তৈরি হয়। এই অক্সি হিমোগ্লোবিনটা বিভিন্ন কোষের টিস্যুতে পৌঁছায়, আবার সেখানে যে ভেঙে যায় এবং ভেঙে যে অক্সিজেনকে মুক্ত করে দেয়। তো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে অক্সিজেন পরিবহনে সহায়তা করবে কোন রক্তকণিকা, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই লোহিত রক্তকণিকা বা হচ্ছে আরবিসি বা হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রো শব্দের অর্থ লাল। নেক্সট কোশ্চেনে চলে আসব, আয়তন রিসেপ্টর কোথায় অবস্থান করে? আচ্ছা, তো দেখো আয়তন রিসেপ্টর কাদের বলা হয়? নিম্নচাপ। তোমরা নিশ্চয়ই জানো যে ব্যারো রিসেপ্টরকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে নিম্নচাপ আর একটা হচ্ছে উচ্চচাপ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই নিম্নচাপ ব্যারো রিসেপ্টর বা আয়তন ব্যারো রিসেপ্টর এরা কোথায় অবস্থান করবে? তো দেখো এদের অবস্থানগুলা যদি তুমি মনে রাখতে চাও, তোমাকে একটা ট্রিক ইউজ করতে হবে। খেয়াল করো, আমি একটু তোমাদের দেখাই দিই যে এটা বইয়ের কোথায় আছে। আচ্ছা, এই যে তোমরা যদি তোমাদের মূল বইটা ওপেন করো, দেখবা এই যে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর বা হচ্ছে আয়তন রিসেপ্টর এরা থাকবে হচ্ছে বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা এবং ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের প্রাচীরে। তাহলে বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা আর একটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের প্রাচীরে। তো দেখো এইটা আমরা এইভাবে মনে রাখবো, সেটা হচ্ছে ডাব শ্যাম্পু। দেখো আমি ইচ্ছা করে এই ডাব বানানটা ভুল লিখতেছি, এখানে আমি ঘুঘুকে বোঝাচ্ছি না। তাহলে দেখো ডাব শ্যাম্পু মনে রাখার জন্য। তো এখানে কি কি আসতেছে দেখো, ডিতে ডান, এতে অ্যাট্রিয়াম, বিতে ভেন্ট্রিকল, অর্থাৎ ডান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের প্রাচীরে। তারপর কি, এস থেকে হচ্ছে সিস্টেমিক শিরা আর পিতে হচ্ছে পালমোনারি রক্তবাহিকা, মানে পালমোনারি ধমনী, পালমোনারি শিরা। তাহলে দেখো আমরা যদি অপশনগুলো টেস্ট করি তাহলে কিন্তু এই যে আমরা পালমোনারি শিরা এটা পেয়ে গেছি, এই কারণে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পালমোনারি শিরা। তাহলে তোমরা জাস্ট এখানে ডাব শ্যাম্পু এটা একটু মনে রাখবা। এর পরের কোশ্চেন, রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে কোন ধরনের রক্তকণিকা? এই যে অ্যালার্জি, এটা যদি তুমি দেখো তুমি দাগাই দিবা ইউসিনোফিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ইউসিনোফিল। এই শ্বেত রক্তকণিকার কাজটা মনে রাখতে হবে, ইউসিনোফিল। আর মোনোসাইট, নিউট্রোফিল এরা তো ফ্যাগোসাইটোসিস করবে, আর লিউকোসাইট মানেই হচ্ছে শ্বেত রক্তকণিকা। নেক্সট কোশ্চেন, মাইট্রাল ভালভের অবস্থান কোথায়? একটু আগেই পড়াইছে এটা। মাইট্রাল ভালভ মানে হচ্ছে বাইকাসপিড ভালভ, বাইকাসপিড কপাটিকা। তো বাইকাসপিড কোথায় থাকবে? বাম অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে। নেক্সট কোশ্চেন, মানুষের রক্তের পিএইচ এর মান কত? তো দেখো মনে রাখবা এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু 7.4, কিন্তু আমরা সাধারণত রেঞ্জটা 7.2 থেকে 7.4 ধরে নিই। তো এখন কথা হচ্ছে যে দেখো পিএইচ যেহেতু 7.4, এই কারণে রক্ত হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন, অর্থাৎ এটা হচ্ছে সামান্য ক্ষারীয়। 7 থেকে যেহেতু একটু বেশি, এই কারণে এটা হচ্ছে সামান্য ক্ষারীয়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 7.4। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? প্লাজমা শব্দের অর্থ রক্তরস, তাহলে প্লাজমা প্রোটিন মানে রক্তরসে যে প্রোটিন পাওয়া যায়। রক্তরসে কি প্রোটিন পাওয়া যায়? জিপিএ5, জিপিএ5। জিতে কি হবে? গ্লোবিউলিন, পিতে প্রোথ্রম্বিন, এতে অ্যালবুমিন, আর 5-এ হচ্ছে ফাইব্রিনোজেন। গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। তাহলে দেখো বলছে যে প্লাজমা প্রোটিন নয় কোনটি, তাহলে টাইরোসিন। টাইরোসিন প্লাজমা প্রোটিন না। নেক্সট কোশ্চেন, মানবদেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি 4000 পার ডিসিলিটারের চেয়ে কমে যায় তাহলে ডাব্লিউবিসি কমে যাচ্ছে। দেখো আমি তোমাদেরকে কয়েকটা টার্ম শেখাবো।
ফার্স্ট অফ অল ডাব্লিউবিসি কমে গেছে, তাহলে এটাকে বলা হবে লিউকোপেনিয়া। পেনিয়া মানে কমে যাওয়া, আর লিউকো মানে সাদা, তাহলে শ্বেত রক্তকণিকা কমে যাওয়া, এটা হচ্ছে লিউকোপেনিয়া। শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়া, এটাকে বলা হবে লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস, শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়া। আর শ্বেত রক্তকণিকা যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, মানে এটা যদি ক্যান্সারের পর্যায়ে চলে যায়, তাহলে সেটা হবে লিউকেমিয়া। লিউকেমিয়া, ঠিক আছে? তাহলে যখন ক্যান্সারের কথা আসবে তখন হচ্ছে লিউকেমিয়া, আর ডাব্লিউবিসি যদি বেড়ে যায় লিউকোসাইটোসিস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লিউকোপেনিয়া। দেখো আমরা আরো কিছু শিখে রাখতে পারি, যেমন হচ্ছে লোহিত রক্তকণিকা, এটার সংখ্যা যদি কমে যায় তাহলে আমরা ওই ঘটনাটাকে বলি হচ্ছে অ্যানিমিয়া, রক্তশূন্যতা। আর যদি লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় তাহলে এটাকে আমরা কি বলবো? পলিসাইথেমিয়া। পলি শব্দের অর্থ হচ্ছে অনেক বা বহু, তাহলে ওটা হবে পলিসাইথেমিয়া। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি, নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে? কোশ্চেনের মধ্যেই উত্তর লুকায় আছে। দেখো এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, তাহলে লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকেই বলা হবে এরিথ্রোপোয়েসিস। তোমরা মনে রাখবা, যদি কোনো শব্দের শেষে অর্থাৎ কোনো বায়োলজিক্যাল টার্মের শেষে যদি তুমি সিস দেখতে পাও, মানে এই সাফিক্সটা যদি থাকে সিস, তাহলে সেটা দিয়ে কোনো একটা প্রক্রিয়াকে বোঝানো হয়। সব সময় এটা মনে রাখবা যে এটা দিয়ে একটা প্রক্রিয়াকে বোঝানো হয়। তাহলে এরিথ্রোপোয়েসিস এটাও একটা প্রক্রিয়া, এবং এরিথ্রোপোয়েসিসের মাধ্যমে কি তৈরি হবে? আরবিসি বা হচ্ছে লোহিত রক্তকণিকা বা হচ্ছে এরিথ্রোসাইট। নেক্সট কোশ্চেন, অ্যাগ্রানুলোসাইট কোনটি? আচ্ছা, তো ধরো তুমি তোমার মনে নাই যে গ্রানুলোসাইট কোনটা ছিল, অ্যাগ্রানুলোসাইট কোনটা ছিল, কিন্তু দেখো এই অপশনগুলোর মধ্যেই উত্তর লুকায় আছে। কিভাবে? নিউট্রোফিল শেষে ফিল, ইউসিনোফিল শেষে ফিল, বেসোফিল ফিল। তো এদের তিনজনের শেষেই ফিল আছে, তার মানে বুঝতে হবে ও এক গ্রুপের, ঠিক আছে? মানে ওরা একই বংশের, কিন্তু ওর শেষে তো কোনো ফিল নাই, ওর শেষে সাইট আছে, তাহলে ও আলাদা বংশ, অর্থাৎ ও এই তিনটা থেকে আলাদা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মনোসাইট। তাহলে অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা। অদানাদার, অদানাদার কোনগুলা হবে? যেগুলা শেষে সাইট থাকবে, অর্থাৎ মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে? এই দুইটা হচ্ছে মানে সাইটগুলা হচ্ছে এক বংশের, আর ওই যে ফিলগুলা মানে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, ওগুলা হচ্ছে গ্রানুলোসাইটের মধ্যে পড়বে বা দানাদার শ্বেত রক্তকণিকা। নেক্সট কোশ্চেন, নিউক্লিয়াস বিহীন কোষ কোনটি? আমরা জানি যে প্রত্যেকটা কোষেই সাধারণত একটা করে নিউক্লিয়াস থাকে, কিন্তু দেখো এর ব্যতিক্রমও দেখা যায় যে কিছু কোষ আছে যেগুলাতে কোনো নিউক্লিয়াসই থাকে না, যেমন হচ্ছে পরিণত লোহিত রক্তকণিকা, পরিণত আরবিসি, এটাতে কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে নিউক্লিয়াসবিহীন কোষ হচ্ছে লোহিত রক্তকণিকা। এছাড়া তোমরা সিফ কোষের কথা মনে রাখতে পারো, এবং আরেকটা হচ্ছে অনুচক্রিকা। এই যে তিনটা জায়গা বললাম, এগুলাতে হচ্ছে নিউক্লিয়াস থাকবে না। মনে রাখতে কষ্ট হলে এখানকার নেমোনিক হচ্ছে সেট। এই যে একটাতে হচ্ছে সিফ কোষ, এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট, এইভাবে মনে রাখতে হবে। এরা হচ্ছে নিউক্লিয়াস বিহীন কোষ। নেক্সট কোশ্চেন, কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা? একটু আগেই পড়ে আসলাম, মনোসাইট, লিম্ফোসাইট, মানে যেগুলার মধ্যে তুমি সাইট দেখবা ওটাই সঠিক উত্তর। পরের কোশ্চেন, নিচের কোনটি শরীরে অনুপ্রবেশকারী জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়া? ফ্যাগোসাইটোসিস। এই টার্মটা তোমরা অসংখ্য বার পড়ছো জীবনে, ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে? তো তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো যে ফাজ বা ফেগ, এই যে এই শব্দের অর্থ হচ্ছে ভক্ষণ করা, ধ্বংস করা, ভক্ষণ করা বা হচ্ছে ধ্বংস করা। তাহলে ফ্যাগোসাইটোসিস এটা হচ্ছে ধ্বংস করার প্রক্রিয়া, জীবাণু ধ্বংস করার প্রক্রিয়া, এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর এই যে অটোফ্যাগি, অটোলাইসিস, এটা তোমরা যখন লাইসোসোমের কাজ পড়ছো তখন কিন্তু এগুলা ছিল। নেক্সট কোশ্চেন, মানুষের
স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? দেখো, আমরা যদি একটু আমাদের বইতে চলে আসি, তোমাদের একটা ব্যাপার দেখাবো। রক্ততঞ্চন থেকে কিছু সময়কাল আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা যদি চলে আসি আচ্ছা, খেয়াল করো, স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ততঞ্চনকাল এটা হচ্ছে 4 থেকে 5 মিনিট। মানে রক্ত জমাট বাঁধতে সময় লাগবে কত? 4 থেকে 5 মিনিট। কিন্তু দেখো আমাদের প্রশ্নটা কি ছিল? রক্তক্ষরণকাল। তাহলে এই রক্ততঞ্চনকাল আর রক্তক্ষরণকাল এই দুইটার মধ্যে তোমরা কখনো কনফিউজ হয়ে যাবে না। টার্ম দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে রক্তক্ষরণকাল, যে স্বাভাবিক বা সাধারণত কত সময় ধরে রক্ত পড়ে, আর রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে, অর্থাৎ দুইটা টাইম, একটা হচ্ছে বিটি আর একটা হচ্ছে সিটি, ব্লিডিং টাইম এবং হচ্ছে ক্লটিং টাইম। তাহলে এটা হচ্ছে ক্লটিং টাইম 4 থেকে 5 মিনিট। এরপরে দেখো, আচ্ছা তাহলে দেখো, আমাদের কিন্তু এখানে রক্তক্ষরণকাল জানতে চাইছে, নট রক্ততঞ্চনকাল। এই ব্যাপারটা একটু তোমরা ভালোভাবে খেয়াল রাখবা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1 থেকে 4 মিনিট। মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? অর্থাৎ ব্লিডিং টাইম, বিটি, এটা হচ্ছে 1 থেকে 4 মিনিট। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। রক্ত প্রবাহের সময় রক্ত জমাট না বাঁধার কারণ নিচের কোনটি? যে আমাদের শরীরে যখন রক্তবাহিকার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে তখন রক্ত জমাট বাঁধে না কেন? এটার পেছনের কারণটা কি? তো দেখো, আমরা কয়েকটা কারণের কথা বলতে পারি। সেটা হচ্ছে নাম্বার 1, হেপারিনের উপস্থিতি। হেপারিন থাকার কারণে আমাদের কিন্তু রক্ত জমাট বাঁধে না স্বাভাবিক অবস্থায়। তারপরে রক্তের অত্যন্ত দ্রুত গতি, রক্তের অত্যন্ত দ্রুত গতি। এবং নাম্বার 3 যেটা, আর সেটা হচ্ছে আমাদের যে রক্তবাহিকাটা আছে এটা হচ্ছে মসৃণ, আমাদের রক্তবাহিকাটা হচ্ছে মসৃণ। তাহলে দেখো, চলাচলের স্লথ গতি এটা কিন্তু ভোল, তারপরে নালীর অমসৃণ গাত্র এটাও ভোল, আর হেপারিনের উপস্থিতি এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না? তাহলে অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হেপারিন। হেপারিনের কারণে রক্ত জমাট বাঁধে না। জমাটবদ্ধ রক্তের জলীয় অংশকে কি বলে? জমাটবদ্ধ রক্তের জলীয় অংশকে সিরাম বলে। তাহলে আমাদের কিন্তু প্লাজমা, তারপর হচ্ছে সিরাম এবং হচ্ছে লসিকা,
এদের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। তাহলে অবশ্যই মনে রাখবা যে জমাটবদ্ধ রক্তের জলীয় অংশ হচ্ছে সিরাম, আর যদি বলা হয় যে রক্তের জলীয় অংশ, এরকম জমাটবদ্ধ কথা নাই, তখন অ্যান্সার হবে প্লাজমা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সিরাম। পরের প্রশ্নে চলে আসি। নিম্নে উল্লেখিত কয়টি ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে? 13টা ফ্যাক্টর। 13টা ফ্যাক্টর অংশ নেয়। তবে যদি বলা হয় প্রধান ফ্যাক্টর কয়টা, তাহলে এটার অ্যান্সার হবে 4। প্রধান ফ্যাক্টর হচ্ছে 4টা। এবং তোমাকে কিন্তু এই ফ্যাক্টরগুলোর নাম মনে রাখতে হবে। কি কি ফ্যাক্টর আছে? একটা হচ্ছে ফাইব্রিনোজেন, তারপর হচ্ছে প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, তারপর হচ্ছে ক্যালসিয়াম, ল্যাবাইল ফ্যাক্টর, অ্যাক্সেলারিন, স্টেবল ফ্যাক্টর, অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর, ক্রিস্টমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, হ্যাগম্যান ফ্যাক্টর এবং হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তোমাকে তাহলে এই যে রক্ত তঞ্চনে সাহায্য করে যে 13টা ফ্যাক্টর, এদের নামও কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে চলে আসে। হৃৎপিণ্ডের কোন কপাটিকায় 3টি কাস্প থাকে না? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাইকাস্পিড বা মাইট্রাল। বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকায় 3টি কাস্প থাকে না। দেখো, বাই শব্দের অর্থ হচ্ছে 2, আর কাস্প, তাহলে 2টি কাস্প থাকবে বাইকাস্পিডে। তাহলে বাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা বা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা বা হচ্ছে মাইট্রাল কপাটিকা, এটাতে হচ্ছে 3টা কাস্প থাকবে না। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগ স্থল, তাহলে এটা বুঝতেই পারতেছো, এটা হচ্ছে ট্রাইকাস্পিড বা ত্রিপত্রী। দেখো, ট্রাই মানে হচ্ছে 3 বা 3, আর কাস্প মানে হচ্ছে পত্রী, কাস্প, ত্রিপত্রী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। আমরা পরের কোশ্চেনে চলে আসি। মাইট্রাল কপাটিকা কোথায় অবস্থান করবে? কয়েকবার বলে ফেলছি আমি এটা। মাইট্রাল কপাটিকা এটা হচ্ছে বাইকাস্পিড কপাটিকার অপর নাম। তাহলে এটা থাকবে বাম অলিন্দ এবং নিলয়ের সংযোগ স্থলে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাম অলিন্দ নিলয় ছিদ্রমুখে। বাম অলিন্দ নিলয় ছিদ্রমুখে। পেসমেকারের অবস্থান কোথায়? মানে পেসমেকার কাকে বলি আমরা? পেসমেকার বলে থাকি সাইনোঅ্যাট্রিয়াল নোডকে, এসএএন কে। তো তাহলে এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা হচ্ছে পেসমেকার, এটা কোথায় থাকবে? এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে, ডান অ্যাট্রিয়ামে, ডান অলিন্দে। পরের কোশ্চেনে চলে আসি। কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে? তাহলে রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। তাহলে দেখো, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর অথবা হচ্ছে আয়তন রিসেপ্টর। আয়তন রিসেপ্টর, এরা হচ্ছে আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসারের পার্থক্যকে কি বলা হয়? তো আমরা নিশ্চয়ই জানো যে হৃৎপিণ্ডের সংকোচন এটাকে আমরা বলি সিস্টল, আর হৃৎপিণ্ডের প্রসারণ এটাকে আমরা বলি ডায়াস্টল। আচ্ছা, তো আমাদের যে স্বাভাবিক রক্তচাপ এটা হচ্ছে কত? 120/80 মিলিমিটার এইচজি, এটা মনে রাখতে হবে। আর এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসারের যে পার্থক্য, এটাকেই বলা হয়ে থাকে পালস প্রেসার। এটাকে কি বলা হয়ে থাকে? পালস প্রেসার। এই টার্মটা মনে রাখবা। নেক্সট কোশ্চেনে চলে আসি।
নিচের কোনটি পালমোনারি সংবহনের অংশ নয়? দেখো পালমোনারি সংবহনটা শুরু হয় কাকে দিয়ে? ডান ভেন্ট্রিকল দিয়ে, ডান ভেন্ট্রিকল। এবার ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এটা কোথায় চলে যায়? পালমোনারি ধমনীতে। পালমোনারি ধমনীর গন্তব্য কোথায়? ফুসফুস। ফুসফুসে যাওয়ার পরে ওই রক্তটা কি হয়ে যায়? অক্সিজেনেটেড। সে এখন কোথায় চলে আসে? পালমোনারি শিরা। আর পালমোনারি শিরার মাধ্যমে কোথায় চলে আসে? এটা আসে বাম অ্যাট্রিয়ামে, বাম অ্যাট্রিয়াম। আর বাম অ্যাট্রিয়ামের মাধ্যমে কোথায় আসে? বাম ভেন্ট্রিকলে। তারপরে আবার সমগ্র দেহে চলে যায়। তাহলে স্টার্টিং হলো ডান ভেন্ট্রিকল দিয়ে আর এন্ডিং হলো বাম ভেন্ট্রিকল দিয়ে। তাহলে দেখো এখানে কিন্তু অ্যাওয়ার্টা বা মহাধমনী এটা কিন্তু আসে নাই। তাহলে মহাধমনী বা অ্যাওয়ার্টা এটা কোনোভাবেই পালমোনারি সংবহনের অংশ নয়। অ্যাওয়ার্টা বা হচ্ছে মহাধমনী। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। নিম্নে প্রদত্ত কোন ধমনীটির উৎপত্তি অ্যাওয়ার্টার বাক থেকে হয় না? আচ্ছা, আর্চ অফ অ্যাওয়ার্টা, আর্চ অফ অ্যাওয়ার্টা বা হচ্ছে অ্যাওয়ার্টার বাক থেকে যেই ধমনীগুলোর উৎপত্তি হয় বিসিএস, এ দিয়ে মনে রাখতে হবে, বিসিএস, ব্রাকিওসেফালিক, ব্রাকিওসেফালিক ধমনী। তারপর হচ্ছে সিতে কি হবে? কমন ক্যারোটিড, লেফট কমন ক্যারোটিড। আরেকটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান, লেফট কমন ক্যারোটিড, এবং আরেকটা কি বললাম? লেফট সাবক্লেভিয়ান। তাহলে এই আর্টারিগুলা আর্চ অফ অ্যাওয়ার্টা বা অ্যাওয়ার্টার বাক থেকে উৎপত্তি হবে। তাহলে লেফট সাবক্লেভিয়ান এটা ঠিক আছে, লেফট কমন ক্যারোটিড এটা ঠিক আছে, কিন্তু এই যে রাইট কমন ক্যারোটিড এটা ঠিক নাই। আর ব্রাকিওসেফালিক এটার অ্যানাদার নেম হচ্ছে ইনোমিনেট, ইনোমিনেট বা হচ্ছে ব্রাকিওসেফালিক। নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি। একই সাথে শরীরে রক্তে অক্সিজেনের ঘনত্ব, অক্সিজেনের ঘনত্ব এবং হৃদকম্পনের পরিমাপ যন্ত্রের নাম কি? তাহলে এটা অবশ্যই হচ্ছে পালস অক্সিমিটার। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই যে দেখো তুমি এই যে এখানে যে চারটা টার্ম আছে এটা যদি তুমি একটু ভাঙো তাহলেই এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। থার্মো, থার্মো মানে হচ্ছে তাপমাত্রা, তাহলে যেটা দিয়ে তাপমাত্রা মাপবো সেটা হচ্ছে থার্মোমিটার। আর অক্সিজেনের ঘনত্ব, তাইলে এই যে এখানে দেখো অক্সি শব্দটা আছে, অক্সি, ঠিক আছে, অক্সি, অক্সিজেন। আচ্ছা, আর স্ফিগমোম্যানোমিটার এটা দিয়ে হচ্ছে আমরা রক্তচাপ মেপে থাকি, স্ফিগমোম্যানোমিটার রক্তচাপ। আচ্ছা, আর বায়ুচাপ এটা মাপতে ব্যবহার করা হয় ব্যারোমিটার। হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা যেটা সেটা হচ্ছে ইসিজি, ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ঠিক আছে, এটা মনে রাখবা, ইলেকট্রোকার্ডিওগ্রাম। আচ্ছা, কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? অবশ্যই লিম্ফোসাইট। এই জন্য এটাকে আমরা দেহের আণুবীক্ষণিক সৈনিক বলে থাকি, লিম্ফোসাইট। অ্যান্টিবডি তৈরি করে লিম্ফোসাইট। রক্ততঞ্চনে কোন ধাতবায়ন অংশগ্রহণ করে? দেখো রক্ততঞ্চনের প্রধান চারটি ফ্যাক্টর, প্রধান চারটি ফ্যাক্টর, তারা কারা? ফুল পড়ে টুপ করে, অর্থাৎ ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এবং হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। রক্তে লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের শতকরা হিসাব এটাকে বলা হবে হেমাটোক্রিট,
হেমাটোক্রিট বলা হবে। দেখো এই যে বাকি যে অপশনগুলা, এটার কোনোটাই অ্যান্সার হইতে পারে না। কিভাবে? হেমাটোপয়েসিস এটা হচ্ছে কি রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, এরিথ্রোপোয়েসিস লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, আর লিউকোপেনিয়া শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি কমে যায়। তাহলে এই প্রশ্নগুলা কিন্তু কোনোভাবেই এই প্রশ্নের সঙ্গে যায় না, এই অপশনগুলা। তো ভাইয়া ও আপুরা, আমরা এই প্রশ্নের মাধ্যমে রক্ত ও সঞ্চালন এই চ্যাপ্টারের বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা ব্যাখ্যা সহ সমাধান করা এই ক্লাসটা এই প্রশ্নের মাধ্যমে আমরা শেষ করতেছি। তো তোমাদের সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওগুলা তোমাদের ব্যাচমেটদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে তোমরা বেশি বেশি করে শেয়ার করবা, তাহলে তারাও উপকৃত হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।